সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, আজকের শিশুরাই আমাদের আগামীর দিন, ভবিষ্যতের কর্ণধার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো দেশে শিশু নির্যাতন এবং হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এমন নিষ্ঠুরতা কিছু কিছু ঘটনায় যে এগুলো মানা যায় না। খুবই উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে সব কিছু পৈশাচিক বর্বর নিষ্ঠুর আচরণ। সিলেটের শিশু সামিউল, মাগুরার সুরাইয়া, বরগুনার রবিউল, খুলনার রাকিব, রাজশাহী রিমন, জাহিদ, সম্প্রতি বাহুবলের 4 শিশু হত্যার ঘটনা এবং সর্বশেষ রাজধানীর বনশ্রীতে অরণি এবং আলভি 2 ভাই বোনের হত্যাকাণ্ড। এসব নিষ্ঠুরতার শিকার হয়েছে এই শিশুগুলো। মানুষ কেন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে? কেন এত পশুর মতো এতটা হিংস্র এবং নৃশংস হয়ে উঠছে মানুষ? এসবের জবাব খুঁজে পাওয়া সত্যি কঠিন। কিন্তু এই ঘটনাগুলো আলাপ করব আমরা এই জন্যই যে এর পরিপ্রেক্ষিতে আমরা কী ধরনের সচেতনতা গড়ে উঠতে পারে সমাজে, আইনি প্রয়োগ কীরকম হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে 3 জন অতিথিকে আজ আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমার বাঁয়ে ফরিদা ইয়াসমিন, ডেপুটি পুলিশ কমিশনার ডিএমপি, স্বাগত আপনাকে। রয়েছেন অ্যাডভোকেট সালমা আলী, মানবাধিকার কর্মী, স্বাগত আপনাকে। এবং সাংবাদিক নাইমুল ইসলাম খান, স্বাগত আপনাকে। নাইম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা একটা সভ্য সমাজ হিসাবে নিজেদেরকে দাবি করছি, কিন্তু শুরুতেই বলেছি যে মানুষ কেন এত অ্যাগ্রেসিভ, এত নিষ্ঠুর, এত নির্দয় হয়ে উঠছে, বিশেষ করে শিশুদের প্রতি? খুব বিস্তৃতভাবে আলোচনা করা যায়, তবে আমি একটা কথা যদি একেবারে সার কথা হিসেবে আমাদের থেকে, এটা হচ্ছে আমরা একটা ট্রানজিশনাল সমাজে এখন আমাদের যে মূল্যবোধগুলো ছিল সামাজিক অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে সেই মূল্যবোধগুলি ভেঙে চুরমার হয়ে হয়ে আরেকটা নতুন মূল্যবোধের জায়গায় পৌঁছানোর অপেক্ষায় আমরা। তো এখানে সমস্যাটা হয়ে গেল যে আমার পুরনো মূল্যবোধগুলি কার্যকর থাকছে না অনেক ক্ষেত্রে, আবার নতুন মূল্যবোধটাও একটা আধুনিক অর্থনৈতিকভাবে অগ্রসর নগর ভিত্তিক সমাজের জন্য যে মূল্যবোধগুলি আমাদের প্রতিষ্ঠিত হওয়া দরকার সেগুলিও পূর্ণ বিকশিত প্রতিষ্ঠিত হয় নাই। যার ফলে এটা এই যে গ্যাপটা মূল্যবোধের, আমরা যেটাকে অবক্ষয় বলি, অবক্ষয় আসলে ওই ট্রানজিশনাল কারণে। এটা যে আমরা ইচ্ছাকৃতভাবে করছি তা না, কারণ আমাদেরই যে দিনে প্রাত্যহিক সংগ্রাম, জীবন সংগ্রাম যেটাকে বলে, এখানেই ওলটপালট হয়ে যাচ্ছে। এখানে বৈষম্যের কারণ হচ্ছে। এই ট্রানজিশনটা পার হয়ে গেলে আবার কিন্তু আবার একটা স্থিতিশীলতা আসবে। স্থিতিশীলতা আসবে মানে তখন অপরাধ থাকবে না সমাজে, এটা বলা যায় না। যেমন ধরেন, এখন আপনি অনেকগুলি শিশুর ধারাবাহিকভাবে নাম বললেন, একটার পর একটা নিষ্ঠুর ঘটনা, কিন্তু আপনি দেখেন এর মধ্যে তো বাবা মায়ের হাতেও সন্তানের হত্যা হওয়ার খবর আসছে। ইজ ইট এ পুলিসি প্রবলেম? হাউ ক্যান ইট বি এ পুলিসি প্রবলেম? যে পুলিশ থাকলে বা রাষ্ট্র থাকলে এটা সেভ করা যেত। এটা তো আমাদের সামাজিক ওই অবক্ষয়ের প্রশ্ন, যেটা বাবা মাকেও বাধ্য, একটা মা একটা বাচ্চা হয়ে গেছে, তার যে কোনো একটা আচরণে বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে সে বেলকনি দিয়ে ফেলে দিচ্ছে। তো এটা কোন পুলিশ এটা রক্ষা করতে পারবে? পৃথিবীর কোন পুলিশ? কোনো পুলিশ না। এটা গেল একটা সাইড, অবক্ষয়। দ্বিতীয় যেটা, এই দুটোই আমি পয়েন্ট এখন বলবো। দ্বিতীয়টা হচ্ছে আমাদের পুলিশিংও, যে আইন শৃঙ্খলার যে ব্যবস্থাপনাটা, সেটাও আর একটা ট্রানজিশনে কেমন? আমাদের পুলিশ বাহিনী তৈরি হয়েছিল কেন? যে আমাদের এখানে যে রাষ্ট্র ক্ষমতা, তাকে পাকাপোক্ত রাখার জন্য, তার পক্ষে জনগণকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ওই ট্রানজিশনটা আমরা পাকিস্তানের সময় 47 সালে এক ধরনের স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা আরেকটা উপনিবেশের মতোই তথাকথিত স্বাধীন ছিলাম। আমরা যখন 71-এ আবার স্বাধীন হলাম, তারপরেও আমাদের যে রাজনৈতিক হিংসা, হানাহানি, এই সমস্ত কিছুর কারণে পুলিশের যে পরিবর্তনগুলি সারা বিশ্বব্যাপী হয়েছে। আপনি যদি দেখেন যে আমি কয়েকদিন আগে একটা পুলিশের পাবলিকেশনের জন্য লিখতে গিয়ে উৎসাহী হয়ে ইন্টারনেটে ঘেটে টেটে পুলিশ বোঝার চেষ্টা করেছি, এবং সারা পৃথিবীতে এটা ফাইনালি ডিসাইডেড হয়েছে যে পুলিশের পক্ষে ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করার দায়িত্ব এককভাবে নেওয়া সম্ভব না,
এখানে জনগণকে ইনভলভ হতে হবে, যেটাকে কনসেপচুয়ালি কমিউনিটি পুলিশিং বলে। আমাদের দেশে কমিউনিটি পুলিশিং বলতে আমরা এখন পর্যন্ত বুঝি যে রাস্তায় কমিউনিটি পুলিশ লেখে ট্রাফিক পুলিশকে সাহায্য করছে, কিন্তু কমিউনিটি পুলিশিং এজ এ কনসেপ্ট হচ্ছে এই যে নাগরিকই সতর্ক থাকবে। নাগরিক যদি দেখে তার পাশের বাসায় একটা কান্নাকাটি হচ্ছে, সে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবে, পুলিশের সাথে তার এমন সম্পর্ক। আমরা আমাদের সমাজে কিন্তু এরকমটা হচ্ছে না। অ্যাডভোকেট সালমা আলী, মানে আপনার চোখে উনি একটা ভূমিকা বলেছেন, আপনার চোখে কেন এই সব খুনের ঘটনা বা নিষ্ঠুরতা, নৃশংসতা কেন এগুলো, এবং এগুলো বাড়ছে ক্রমাগত, কেন বাড়ছে? আমি নাঈম সাহেব যেটা বললেন তার সঙ্গে একমত। এইখানে দুটা বিষয়, একটা হলো মূল্যবোধের যে একটা চরম অবক্ষয়, এটার পিছনে কিন্তু অনেকগুলো বিষয় আছে। একটা যেমন আমাদের অনেক পপুলেশন, জনসংখ্যা, একটা বিরাট জনসংখ্যা, সেখানে আপনি পুলিশের কথা যদি বলি সেইখানে সেই অনুযায়ী কিন্তু পুলিশের সংখ্যা অনেক কম, কিন্তু ওখানে না। এই জনসংখ্যা এবং এর ভিতরে কিন্তু মানুষের আগে যেমন ক্রয় ক্ষমতা ছিল না, এখন কিন্তু ক্রয় ক্ষমতা বেড়েছে। সেভাবে কিন্তু একটা মধ্যবিত্ত হয়েছে, এবং যারা একদম নিম্নবিত্ত ছিল তাদের হাতেও কিন্তু মোবাইল ফোন থেকে আরম্ভ করে তারা দেশের বাইরে যাচ্ছে, দেশের ভিতরেও তারা অনেক বিষয় আছে। এবং হানাহানি বিষয়টা এমনকি পরিবার, কমিউনিটি এবং সরকার প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা এমন অবস্থা, পরিবারে কিন্তু একটা দায়িত্ব ছিল যে আমাদের একটা যৌথ পরিবারের একটা কনসেপ্ট ছিল, সেখানে একটা মূল্যবোধ ছিল, সেখানে একটা সবাই সবার প্রতি একটা ভালোবাসা ছিল, সেই বিষয়গুলো কিন্তু একেবারে দায়িত্ব ছিল, সেগুলো কিন্তু নেই। এখন দেখবেন যে চাচা সৎ ভাইকে মেরে ফেললো, চাচাতো ভাইয়ের বাচ্চাদেরকে মেরে ফেললো, মানে এটা আর এমন অবস্থা। এটার পিছনে কিন্তু আমি অনেক কিছু, এত অল্প সময়ে বলা সম্ভব না, অনেক কিছুর ভিতরে কতগুলা যে আমাদের হাতে অনেক কিছু এসছে, আমরা খুব সহজভাবে এই জিনিসগুলো নিচ্ছি। এবং শিশুরা যদি সবসময় এই ধরনের অপরাধ বিষয়গুলো যদি টেলিভিশনে, ইন্টারনেটে, অন্যভাবে বিভিন্নভাবে দেখে, তারা কিন্তু এটা নিতে এটাই তার নর্মাল লাইফের এই বিষয়টা একটা করে ফেলে। তার ভিতরে বিচারহীনতা, আমি আইনজীবী হিসাবে যে বিষয়টা আমি শিশু অধিকার নিয়ে কাজ করি, বিচারহীনতা, এই বিষয়গুলো একটা বিরাট বিষয় আছে। সেখানে দেখছে কোনো অপরাধ করে পার পড়ে যাওয়াটা, কোনো শাস্তি, সেই ধরনের শাস্তি কিন্তু দেখে না। যেই ধরনের অপরাধ হচ্ছে সেই হিসাবে শাস্তিটা এত কম, এবং সেটা এত প্রচারটা এত কমভাবে হয়, যদি মৃত্যুদণ্ড হয় তখন আসে। আমি যেমন 2টা যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি পেলাম, কিন্তু দুঃখের বিষয় 2টা আসামি বাইরে, তো অতএব সেইখানে তাদের ধরা হচ্ছে না, সেই শাস্তিটা প্রয়োগ হচ্ছে না। এই বিষয়গুলো যেমন আছে, পরিবারে এবং কমিউনিটির যে রোলটা আমরা আগে পালন করতাম সেটাও কিন্তু নাই এখানে। স্পেসিফিক গত কিছুদিন রাজন থেকে আরম্ভ করে এখন পর্যন্ত দেখবো যে খুব সহজে, এবং একটা বয়স যে যাদের দেখবো 18-র নিচেও আছে, 24-এর ভিতরেও আছে, এরাই কিন্তু এই আসামি, এবং তাদের এখানে স্পেসিফিক ওইভাবে দেখা যাচ্ছে। আর এখানে সেটার যেরকম আছে, সেখানে কিন্তু আমাদের যে আমরা যেটা বলি যে আমাদের একটা স্বচ্ছ গণতন্ত্র, যেই গণতন্ত্রের কিন্তু কমিয়ে আনবে, সেখানে বিভিন্ন, আজকে দেখবেন আপনি গতকাল থেকে কয়েকদিন থেকে প্রাইম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, ফিনান্স মিনিস্টার, আজকে দেখলাম আমাদের চিফ জাস্টিস, এবং প্রত্যেকেই কিন্তু এই যে স্পিডি ট্রায়ালের কথা বলছে, তারপরে প্রত্যেকেই বিচার পাওয়ার অধিকার, যে সমস্ত সেন্সিটিভ কেসগুলো তার তাড়াতাড়ি বিচার সবই করছে। কিন্তু কেন সেটা হচ্ছে না? আমি বলবো বিচারটা না, প্রথম কথা কিন্তু আমার প্রতিরোধে কিভাবে আমরা কাজ করব এবং প্রতিকার কিভাবে হবে, এই বিষয়টাকে নিয়ে এটা কিন্তু সামাজিক আন্দোলনের মতন করে এখন আমাদের কিন্তু করতে হবে। এবং আমরা যেখানে আছি প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে, আমরা কেউ কিন্তু সেই দায়িত্ব এড়াতে পারি না। সেখানে মিডিয়ারও একটা বিরাট বড় রোল আছে। ফরিদা ইয়াসমিন, আপনি ল এনফোর্সিং এজেন্সির সদস্য, কিন্তু আপনি একজন মানুষ, একজন সাধারণ নাগরিক। আপনার চোখে এই যে ক্রমবর্ধমানভাবে এই শিশু বিরুদ্ধে এই সহিংসতাগুলো বাড়ছে, আমরা শুধু স্পেসিফিক রিসেন্ট ঘটনাগুলোর কথাই বলছি, কিন্তু শিশু নির্যাতন বা শিশুদের প্রতি সহিংসতা এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের শিশুদের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স যেভাবে হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে শিশু শ্রমের উপরে নির্যাতন আসছে, তো জেনারেলি আপনারা এই সাম্প্রতিক ঘটনাগুলো প্রেক্ষিতে আপনি কিভাবে পরিস্থিতি মূল্যায়ন করবেন?
আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে। আচ্ছা, ধন্যবাদ। আমি ভাইয়ের কথা প্রেক্ষিতে বলছি যে এই সমাজ, এই পরিবার বা এই দেশ একটা ট্রানজিশন পিরিয়ডের ভিতর দিয়ে যাচ্ছে। ম্যাডাম যেটা বললেন যে ফ্যামিলি যে বন্ডেজ, কমিউনিটি যে বন্ডেজগুলো ভেঙে যাচ্ছে, তো এটা একটা ওভারঅল জিনিস। এখন আমি ল এনফোর্সমেন্টের মেম্বার হিসেবে বলছি যে আমি যেহেতু ভিকটিম সাপোর্ট সেন্টারে কাজ করি, আমার কাছে হারানো ভিকটিম, পালানো ভিকটিম, গৃহকর্মী, সেক্সুয়ালি হ্যারাস বা সেক্সুয়ালি ভায়োলেন্সের শিকার এই ভিকটিমগুলো চলে আসতেছে। তো এটা হচ্ছে শুধু নট অনলি পুলিশ ডিপার্টমেন্ট বা ল এনফোর্সমেন্টের ব্যাপার না, এটা যেমন এই দেশ, এই সমাজ, এই ফ্যামিলি, এই কমিউনিটি কিন্তু আমাদের সবারই। আমাদের সবার দায়িত্ব এটা একটা সুন্দর শেপে নিয়ে আসা। আমরা কতদিন আর ট্রানজিশন পিরিয়ডের কথা বলবো, কতদিন আর বলবো যে এখন ব্রোকেন ফ্যামিলি, আমাদের এটা ধরে রাখতে হবে যাতে ডিভোর্স না হয়, একটা বাচ্চা যেন তার ফ্যামিলির মধ্যে এই বাবা মার জন্য যে টানাপোড়েন এটা যেন না দেখে। তারপর এর মধ্যে আরেকটা পার্ট আসতেছে অ্যাডিকশন। এখন ম্যাডাম যেটা বললেন যে অনেক ভিকটিম এবং সাসপেক্ট মাইনর, এদেরকে শুধু পানিশমেন্ট দিয়ে তো শেপে নিয়ে আসা যাবে না। একটা উঠতি বয়সী ছেলে কেন সাসপেক্ট হচ্ছে, কেন সে অ্যাকিউজড হচ্ছে, এটা আমাদের খুঁজে দেখতে হবে। এর জন্য আমাদের সবাইকে সর্বসম্মতিক্রমে একটা প্ল্যাটফর্মে এসে এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোর ভিতরে ঢুকতে হবে যে অন্তর্নিহিত কারণগুলো কি। শুধু ব্লেম গেম দিলে হবে না, এই পয়েন্টগুলো আমাদের টাচ করে কেন একটা বাচ্চা আজকে ভায়োলেন্সের শিকার, কেন একটা বাচ্চা বা শিশু আর একটা শিশুকে হিউমিলেট করছে, কেন বাবা মা তার সন্তানকে তার নৃশংসভাবে হত্যা করছে, অথবা কেন তার ক্লাসমেট বা পিয়ার গ্রুপ বা ফ্রেন্ড আর একটা ছেলেকে সামান্য কটা টাকার বিনিময়ে অথবা ড্রাগসের টাকার জন্য খুন করছে। এমনও হচ্ছে একটা জাস্ট এই যে হলাহল বলতে এখন প্রত্যেকটা বাচ্চা স্যাটেলাইটের যুগ, যে মোবাইল তাদের দরকার, ফেসবুকে ঢুকতে হবে এবং মোবাইলটা অনেক স্কুলগামী ছেলের কাছে একটা মোবাইল থাকতে হবে। এখন হয়তো বাবা মা মোবাইলটা দিচ্ছে না, তার যে পিয়ার গ্রুপ সে হয়তো অ্যাডিক্টেড, সে হয়তো তার ব্যাড কমিউনিকেশন আছে, সেখানে ওইভাবে মোটিভেট হয়ে সে একটা করে যে না আমি ওকে জিম্মি করে ওর টিফিনের টাকাটা চুরি করে অথবা অন্য কোনোভাবে শপলিফটিং করে অথবা বাবার টাকা চুরি করে আমি এইটা পাবো। ওই যে ছোট্ট ছোট্ট ক্রাইমগুলো তার ভিতরে ঢুকে যায়, পরবর্তীতে এগুলো তার মধ্যে বড় আকারে ধারণ করে, তখন সে একটা বাচ্চাকে হয়তো জিম্মি করে, আপনারা জানেন যে তার ফ্রেন্ডকে সাইকোলজিক্যালি জিম্মি করে অন্য জায়গায় নিয়ে গিয়ে তার বাবাকেই বলতেছে যে আপনি এত টাকা দিবেন নাহলে তাকে আমরা মেরে ফেলবো। সে শিশুটাকে মারাও হচ্ছে। মানে এগুলো অনেক কাহিনী আছে। সেজন্য আমি বলছি এটা শুধু আমার আপনার ওনার ব্যাপার না, এটা সবার ব্যাপার। সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে, এগুলো মানে কি বলবো যে মানে প্রতিরোধ করতে হবে, তারপর নাই আমাদের প্রতিকারের বিষয়টা আসে না। কিন্তু শুরুতে নাঈম ইসলাম খান যেভাবে শুরু করলেন যে এটা শুধু মানে পুলিশের রেসপন্সিবিলিটি, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, উনিও বলছেন এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, কিন্তু তারপরেও একজন আইনজীবী হিসাবে ল এনফোর্সমেন্টের তো একটা ক্রিটিক্যাল রোল আছে এটাকে ডেটার করার জন্য। আপনি কি মনে হয় যে এই ধরেন যে রাজীব রাকিবের ঘটনায় কিন্তু আমরা দেখেছি স্পিডি ট্রায়াল হয়েছে, তা এটা আমরা খুবই কমেন্ট করেছি, সবাই প্রশংসা করেছে, কিন্তু সামগ্রিকভাবে যেই অবক্ষয়ের ধারা চলে আসছে সেখানে ল এনফোর্সমেন্টের ক্ষেত্রে দুর্বলতা বা লুপহোলস কোথায় আছে বা থাকলে কি আছে? আমি এই বিষয়টা সবসময় বলি, আপনি রাজীবের দেখবেন প্রথমে যে পুলিশের যে দায়িত্ব ছিল সেটা কিন্তু তারা পালন করেন। তার এই যে 4 বাচ্চা যে মারা গেল এখন ইনভেস্টিগেশন বাহুবলে হচ্ছে, সেখানে কিন্তু পুলিশের যখন দায়িত্ব ছিল সেখানে পালন করে না। তারা কিন্তু বাসায় ঘুরে আসছে, তারপরে ওই দেখেন আপনি আল্লাহ করেন, নামাজ পড়েন, দোয়া পড়েন, এই ধরনের। আর ওখানে কিন্তু ওইখানে একটা ধামাচাপা দেওয়ার, আসামিকে একেবারে দুবাই যেতে সৌদি আরবে যেতে সাহায্য করেছে। এই বিষয়গুলো আমরা কেন সোচ্চার? যেখানে এই সুযোগগুলো ছিল, পুলিশের কিন্তু একা সম্ভব না, লোক বলা এত নাই, কিন্তু যেখানে ছিল সেই এগুলো দেখি সেখানে কিন্তু তাদের দায়িত্বগুলো সেভাবে পালন করে নাই এই বিষয়টা। এবং উদ্ধার এবং আপনি যদি রেইড এবং রেস্কিউর কথা বলেন, সেখানে কিন্তু শিশু বান্ধব রেস্কিউ আছে। একটা ভিকটিমকে যখন উদ্ধার করবেন এবং একটা নারীকেও যখন রেইডে করবেন, তখন কিন্তু তার মানবাধিকার, নারী অধিকারকে কিন্তু আপনার করতে হবে। এই বিষয়গুলো ট্রেনিং থেকে আরম্ভ করে কোনো কিছু নাই। তার উপরে সব থেকে যে পুলিশের অনেক ভালো জিনিস আছে, ভিকটিম সাপোর্ট সেন্টারে যেমন একটা মডেল হিসাবে করি, কিন্তু অনেক জায়গায় ওভারবার্ডেন যেমন আছে সেরকম কিন্তু করাপশন থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয় কিন্তু এটা তাদের দায়িত্বগুলো তারা সঠিকভাবে পালন করে না। তারপরে কেস হওয়ার পরে যে একটা সময়ের ভিতরে
ইনভেস্টিগেশন করবে, তাদের যেমন অনেক সমস্যার ভিতরে, কিন্তু তারা যদি ইচ্ছা করে, উপরে চাপ থাকে, তখন কিন্তু সেটা করে। কিন্তু যদি অপরাধীরা শক্তিশালী হয়, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের হয় অথবা কোনোভাবে, তখন কিন্তু এটা আস্তে আস্তে দেখবেন মিডিয়া চুপ হয়ে গেছে, তারাও আস্তে আস্তে চুপ হয়ে জিনিসটা অনেক দিন লেগে যায়। এই বিষয়গুলো যেমন আছে। তারপরে তো কোর্টের কাছে যাওয়ার পরে এখানেও কিন্তু জবাবদিহিতা জাজ সাহেবদের সেই যেরকম একটা আছে, সেখানে বিচারে এই যে আমাদের যে বিচারের ব্যবস্থাটা এখন এই যেগুলো মৃত্যু হয়ে গেছে, এখানে কিন্তু আমাদের সেই যেটা ফৌজদারি আইন, যেটা সেই ফৌজদারি কার্যবিধি যেটা বললেন, সেটাই কিন্তু সেই ব্রিটিশ আমলের। পুলিশও আমাদের সেই কলোনিয়াল, যে কারণে ব্রিটিশরা দেশিদের বন্ধ করার জন্য, চেপে রাখার জন্য যেভাবে করছিল, সেই আইনটা এখনো চলতেছে। আমরা পুলিশ রিফর্ম এখনো করতে পারি না, নতুন আইনে আনতে পারি না, বাংলাদেশের অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী যে করা যেরকম করি নাই, সেরকম এই যে বিচারের এই প্রসেসটা যেরকম, তারপরে সদিচ্ছা কেন আমাদের এই বছরের পর বছর ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশনটার অভাবে কিন্তু ভিকটিমরা কেস পালিয়ে যায়, তারা কেস করতে চায় না, তারা প্রেসারে থাকে। ইস্যুগুলা ভীষণ গভীরে, এটার জন্য আমরা বারবার কথা বলি, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা হারিয়ে যাই। ফরিদা ইয়াসমিন, আপনি বলছেন মানবিক মূল্যবোধের কথা বলছেন, সেগুলো ফিরিয়ে আনতে হবে। শুধু ট্রানজিশনাল টাইম পাস অতিক্রম করছে এটা বলে আমাদের দায়িত্ব শেষ করা চলবে না। কিন্তু যে ল এনফোর্সমেন্টের কথা বলা হয়, পার্টিকুলার এই ঘটনাগুলোর কথা যদি আমরা চিন্তা করি, এখানে কতটা সদিচ্ছা নিয়ে এই কাজগুলো করা হয়েছে, এবং পরবর্তীতে যেগুলো জেনারেলি শিশুদের নির্যাতন প্রতিরোধ করার জন্য যে আইনি প্রক্রিয়াগুলো ইনিশিয়েট করা উচিত ল এনফোর্সিং এজেন্সির পক্ষ থেকে, সেটা কতটা এফিশিয়েন্টলি করা হয়? পুলিশ অনেক ভালো কাজ করে, সেগুলো স্বীকৃতি নাই। সারা যত মানুষ আছে বাংলাদেশে সবাই পুলিশের উপর ডিপেন্ডেন্ট, যে হয়তো কোথাও হয়তো বিপদ হলো, কোনো এটা ঠিক আছে, ল এনফোর্সমেন্টের কাজ হলো মানুষকে সেবা দেওয়া, এবং কেউ বিপদে পড়লে তাকে সেভ করবে, এটাই তো আমাদের কাজ। প্রোটেকশন দেবে, ঘটনা ঘটার আগে প্রিভেনশন দেবে, তারপর প্রসিকিউশন আছে, ইনভেস্টিগেশন আছে, ডিটেকশন আছে। পুলিশেরও তো মানুষ। এখন এত বড় একটা বাহিনী, এই এতগুলো যে আমাদের 1,50,000 আছে, তার মধ্যে দুই একটা মানুষ সব ডিপার্টমেন্টে একটু এদিক ওদিক আছে, হ্যাঁ, সেটা আমরা মেনে নিচ্ছি। হ্যাঁ, তাদের আমরা কারেকশন করছি, তার পানিশমেন্ট হচ্ছে। এখন শুধু পুলিশ যে এই কাজটা করছে তা না, ম্যাডাম যেহেতু বললেন যে আপনার কারেকশন সেন্টার অথবা যে প্রসিকিউশন সাইডটা আছে, সেই জন্য আমি বারবার বলছি যে এর লায়াবিলিটিস আমাদের সবাইরই। পুলিশ অবশ্যই সেফ করবে, ইনভেস্টিগেশন করবে, কারেকশনের পর্যায়ে নেবে, তারপর কোর্টের প্রসিকিউশনটা বা ট্রায়ালটা অবজার্ভ করবে, তার ডেটা রাখবে। তারপরও ব্যাপার হলো যে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো যে এটার জন্য আমরা সচেতন, সেসব পুলিশদের আমরা রাখছি না। আমি এখানে একটা পয়েন্ট থেকে আমার আসছে, যেখানে এই যে এই কারেকশনের কথাটা বলাতে আমার মনে পড়লো শিশু আইন, একটা খুব ভালো একটা আইন, যেটা আপনি 13-তে যে আইনটা আমি নিজেরা একটা কেস করছিলাম হাইকোর্টে, সেখানে জাস্টিস ইমান আলী একটা সেট অফ গাইডলাইন দিয়েছিলেন সেটা, এবং সিআরসি কে মাথায় নিয়ে আমাদের শিশু অধিকার সনদ যেটা আছে, যেটা বাংলাদেশ অনুস্বাক্ষরকারী, সেখানে এত সুন্দর একটা আইনের কিন্তু প্রয়োগ নাই, এখনো বিধিমালা তৈরি হয় নাই। আপনি দেখেন গতকালকে একটা আসামি 12 বছরের আসামি বয়স 12, সে কিন্তু একটা ধর্ষণ করেছে 2 বছরের একটা শিশুকে। তাকে কালকে আমরা ভিকটিম ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে এসছে, আমরা বিএনডব্লিউ সরকারের হয়ে আমাদের লয়াররা ওকে দিচ্ছে। আমি তখনই যখন 12 শুনলাম, আমি তখন এটাকে ফলো আপ করলাম যে কি অবস্থা, ছেলেটা কোথায়। ছেলেটা কালকে সন্ধ্যার পরে খবর নিয়ে দেখলাম তাকে ঢাকা সেন্ট্রাল জেলের 164 করে ঢাকা সেন্ট্রাল জেলে পাঠিয়েছে। আপনি দেখেন ঢাকা সেন্ট্রালে কোনোভাবে 12 বছরের শিশু যাবে না। এই ছোট আসামি কিন্তু বড় অপরাধী হয়ে বের হয়ে আসবে এই ধরনের, অত আইনের আমাদের কোনো প্রয়োগ নেই। এবং যেখানে কারেকশন হোমগুলো, আর কারেকশন তো আমরা এখন বলি না, ডেভেলপমেন্ট সেন্টার, সেই উন্নয়ন কেন্দ্র, সেইখানে যায় কিন্তু ছোটখাটো কাজ অপরাধ করে তারা কিন্তু বড় অপরাধী, দাগি অপরাধী হয়ে বের হয়ে এসে আরো বড় বড় অপরাধ করছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু বারবার আমরা যখনই তুলি তখন বলে অর্থ নেই,
ফিনান্সের কাছে আমরা, ল মিনিস্ট্রি বলে ফিনান্সের কাছে আমরা টাকা চেয়েছি, সেই টাকা তারা দিতে পারে নাই। এই বিষয়ভাবে এই বিষয়গুলো কিন্তু অ্যাড্রেস করতে হবে। এই জিনিসগুলোকে বন্ধ করতে হলে, অপরাধীকে গুলাকে আইডেন্টিফাই যদি করতে চাই, একটা বড় অংশ কিন্তু এরা শিশু বয়স থেকে বড়রাই তাদেরকে ব্যবহার করছে বিভিন্নভাবে, ড্রাগ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে। তো ওই জন্য তাদের জন্য এই হোমগুলাকে কিন্তু এই ইনস্টিটিউশনগুলো কিন্তু ইমিডিয়েট কিন্তু এগুলা বিভিন্ন, বিশেষ করে লোকবল, অবকাঠামো, তারপরে কাউন্সিলিং, সব বিষয়গুলো থাকতে হবে। একটু বিরতির সময় হচ্ছে জনাব নাঈম ইসলাম খান, তাহলে আইনের সুষ্ঠু প্রয়োগে কি এই অপরাধ প্রবণতা কমাতে পারে, নাকি আরো ওভারঅল আমাদের কোনো অনেক কিছু, এটাও একটা স্ট্রং এলিমেন্ট, কিন্তু আমাদের এলিমেন্টস আমাদের ডিসকাশন থেকে বেরিয়ে এসছে যে আমাদের অনেক আসপেক্টস আছে কিন্তু। আর উনি একটা কথা বলেছেন যে আমরা চিকিৎসা শাস্ত্রেও একটা কথা আছে যে মানে প্রিভেন্টিভ মেডিসিনে যত গুরুত্ব দেওয়া উচিত, কিউরেটিভ মেডিসিনে তত না। কারণ আপনার লোকজন অসুস্থ হয়ে গেলে এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় টু ট্রিট, কিন্তু আপনি যদি, আমরা যদি সেরকম মানুষকে শিক্ষিত সচেতন করে তুলি যে তার রোগটাই হবে না বা রোগটা হলেও কম অসুখ হবে, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা কম অর্থ দিয়ে বেশি সার্ভিস প্রোভাইড করতে পারি। তো পুলিশিং এর ব্যাপারটাও তাই। কিন্তু এই যে এখানে একটা কথা হলো যে এই যে শিশুরা কেন অপরাধী হয়ে ওঠে, আমি আমাদের পত্রিকার একটা ছোট্ট ইস্যু এটা দিয়ে এই পর্বটা আমি শেষ করি যে ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একটা নতুন আতঙ্ক, মফস্বল থেকে যারা আসে, এটাকে বলে তারা ট্রিট আতঙ্ক। মানে কোন ছেলে মেয়েরা দাবি করে এই তুই আমাদের ট্রিট দিবি, কিন্তু ও যে গ্রাম থেকে তার বাবা যেটুকু টাকা পাঠায় এই ট্রিট দেওয়ার যে 2-2.5 টাকা নাই, তার সারা মাস খেতে হয়, তখন তাকে কি করে হিউমিলিয়েট করে, কিপটা বলে, মানে সাইকোলজিক্যালি এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে। তখন ওই যে আপা যেটা বললেন, তখন ওই ছেলেটা আইদার সে হীনমন্যতায় পড়ে যায় এবং চূড়ান্ত অর্থে সে তখন ক্রিমিনাল ইয়েতে সঙ্গে চলে যায়, টাকা রোজগারের পথ খোঁজে, ইয়াবা বিক্রিতে নামে। তারা এগুলি তো হাতছানি আছে আশেপাশে। সো কত ভাবে যে আমাদের সমাজে আমরা সংকট তৈরি করছি। এটা লাস্ট কমেন্ট হলো যে ট্রানজিশন বলে বলে দোহাই দেওয়া যাবে না, আর আমি আপনার সাথে একমত, কিন্তু ট্রানজিশনটা বাস্তবতা। তো আপনার কথাটাই আমি একটু রিফ্রেশ করি আর কি, যে আমাদেরকে ট্রানজিশনটা আর দীর্ঘ হতে দেওয়া যাবে না, ট্রানজিশনটাকে সংক্ষিপ্ত করে আনতে হবে যাতে আমরা নতুন মূল্যবোধটা প্রতিষ্ঠিত করে ফেলতে পারি। ফরিদা ইয়াসমিন, আমরা মানে মানুষের মানবিক মূল্যবোধ জাগানোর পাশাপাশি ডেফিনেটলি এই পরিস্থিতি উন্নতি ঘটানোর জন্য আমরা আপনাদের উপরে, পুলিশের উপরে বিশেষ করে মানুষ অনেক নির্ভর করে যে এগুলোকে প্রতিকার আশা করে পুলিশের কাছে। যাই হোক, সেটা নিয়ে একটু আলাপ করব। তার আগে এই বনশ্রীতে যে ঘটনাটি ঘটেছে খুবই দুঃখজনক, একটু দেখে আসবো ঘটনাটি আসলে কতটা অবক্ষয়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এর আগের ঘটনাগুলো তো আলাপ করার দরকার নেই, একটু দেখবো স্টোরিটি। ব্যবসায়ী আমানুল্লাহ ও গৃহিণী জেসমিন দম্পতির বড় সন্তান নুসরাত জাহান অরণি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীর ছাত্রী, আর আলবি আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী। দুই শিশুকেই এক বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। শিশু দুটির পরিবার থেকে প্রাথমিক অবস্থায় জানানো হয় খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। বলা হয় বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টের খাবার খেয়ে আর জেগে ওঠেনি তারা। এ ঘটনার পর শিশু দুটির মৃত্যুর কারণ জানতে সোমবার সকালে ময়নাতদন্ত শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডাক্তার প্রদীপ বিশ্বাস। ময়নাতদন্ত শেষে তিনি জানান দুই শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। অর্ণির দেহে গলায় আমরা ব্রুইজ পেয়েছি, গলায় চোখে আমরা রক্ত জমার পেয়েছি। তার শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে দুইজনের দেহেই। আর আলবি আমানের শরীরে পায়ে আমরা ব্রুইজ পেয়েছি, গলায় কয়েকটা অ্যাব্রেশন পেয়েছি। নীলা জখম আর কি, নীলা ফুলা জখম বলা হয়, আর অ্যাব্রেশন বলতে আমরা ছিলা জখম বলি। ডাক্তার প্রদীপ জানান বিষক্রিয়ায় মৃত্যু হলে যে ধরনের আলামত শরীরে থাকে তা তারা দেখতে পাননি। দুইজনের দেহে কিছু আঘাতের চিহ্ন পাই, কিন্তু যেহেতু পুলিশ আমাকে হিস্ট্রি দিচ্ছে যে খাবারের বিষক্রিয়ায় মারা যেতে পারে, এই জন্য আমরা ভিসেরা প্রিজার্ভ করছি। ভিসেরা যখন আমরা পাবো তখন আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে পারবো। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
রহস্যজনক দুটো বাচ্চা, আপন ভাই বোন, একটা বাচ্চা মেয়েটার বয়স 12, ছেলেটার বয়স 6, দুইটার মারা গেছে। রহস্য তো একটু আছেই। এদিকে ফরেনসিক বিভাগের বক্তব্যে বিস্মিত হয়েছেন হাসপাতালে উপস্থিত স্বজনেরা। ময়নাতদন্ত শেষে অরণি ও আলবির মরদেহ দাফনের উদ্দেশ্যে তাদের গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাওয়া হয়। অ্যাডভোকেট সালমা আলী, আপনি স্টোরিটি দেখতে পাচ্ছিলেন না, এতই দুঃখজনক, এতই মর্মান্তিক। কিন্তু আজকের যে ডেভেলপমেন্ট সেটা তো আমরা জানি, এটা ঘটনার উপরে আমরা রিপোর্টটি দেখলাম গতকালে, কিন্তু ও স্বজনদের দিকে এই সন্দেহের তীর যাচ্ছে। বাবা মাকে আটক করেছে, খালাকে আটক করা হয়েছে এবং তাদের হয়তো জিজ্ঞাসাবাদ করে জানবো। কিন্তু এই ঘটনাগুলোর কি বলে যে এগুলোর কি প্রতিকার হবে? এগুলো তো আপনি যেন নাইম ভাই শুরুতে বলছিলেন যে এটা তো পুলিশের দায়িত্ব না, যে এই মানে বাচ্চা তারা বাসার মধ্যে খুন হয়ে গেল, তার এই বিষয়ে আমাদের কি করণীয় আছে? মানে এই বাচ্চাদেরকে কিভাবে প্রোটেক্ট করা যাবে? কেসটা এখন টোটালি ইনভেস্টিগেশনের আছে, এখানে আমি কোনো কমেন্ট করতে চাই না। কারণ কোনো কিছু বাবা মাকে চট করে দোষ দিব সেটা আমি কোনো মতেই দিব না। একটা বাবা মা কখন আমি তাদের বাচ্চাকে মেরে ফেলতে পারে এবং এত ঠান্ডা মাথায়, এখানে আমি একেবারে পুরোটাই আমি একেবারে ইনভেস্টিগেশনের রিপোর্টের উপরে আমরা নির্ভর করছি। তবে আমি এই যে প্রতিদিন আমাদের কাছে বারবার অনেকে বলে আমাদের আশেপাশে টেলিভিশনে পত্রিকায় এই বিভৎস, এই বাচ্চাদের ফটো, বিভৎস বিষয়গুলো, এটা আমরা দেখতে চাই না। এটা কিন্তু অপরাধে শিশুরা কিন্তু ভয় পাচ্ছে, শিশুরা কিন্তু তারা মনে করে এবং অনেক সময় কিন্তু আস্তে আস্তে তারা আনন্দ পাইতে থাকে, এটাকে এনজয় করে, এই ভেবে কিন্তু তারা অপরাধের সঙ্গে কিন্তু জড়িয়ে যাচ্ছে। অথবা আমাদের কিন্তু মিডিয়া আরো একটু কিন্তু এই বিষয়গুলো আমরা জানি এটা প্রয়োজন আছে আমাদেরকে, এই কিন্তু এরকম ভাবে না, যেখানে আরো এই ধরনের, যেটা আমি প্রথমে একটু বলার চেষ্টা করলাম, এই ধরনের সিনগুলো দেখে দেখে তারা কিন্তু অপরাধ প্রবণ হয়ে যায়, যেটা কিন্তু এটা বিদেশের গবেষণাগুলো তো দেখা গেছে। কালকে একজন পুলিশ অফিসার বলছিলেন সেখানে যে এইভাবে কিন্তু তারা অপরাধের সঙ্গে আরো ইয়ে করে, এটা যেমন আছে। আর আরেকটা বিষয় আপনি যে প্রশ্নটা করছিলেন যে হলো এটার জন্য সব থেকে বড় যেটা আমার পারিবারিক নির্যাতনটা, পারিবারিক একটা নারী বান্ধব শিশু বান্ধব পরিবেশের জন্য আমাদের যে করণীয়, শুধু আইন দিয়ে কিন্তু বলে না, কিন্তু আমাদের একটা সুন্দর আইন আছে আপনি জানেন, যেটা পরিবারের নির্যাতন দমন ও সুরক্ষা আইন, এটা কিন্তু প্রতিরোধমূলক আইন। এই আইনটা কিন্তু একটা ঘরের ভিতরে কিভাবে শিশুরা, নারীরা একেবারে ভায়োলেন্স ফ্রি থাকতে পারে সেটা, এটা যেমন আছে সেভাবে কিন্তু আমাদের কমিউনিটির একটা দায়িত্ব আছে, সরকারেরও কিন্তু দায়িত্ব আছে সেখানে পজিটিভ অনেক কিছু নেওয়া, যেখানে আমাদের একটা সবাইকে মিলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারি। এটাই আমি বলতে চাই। ছবি দেখানোর প্রসঙ্গে আপনি কিছু বলবেন কিনা, যে আমরা মানে এই বিভৎস ছবিগুলো নিয়ে ডেফিনেটলি একটা বিতর্ক আছে, যেগুলো মানে শিশু মনোজগতের উপরে সাংঘাতিক নেতিবাচক প্রভাব ফেলে আমাদের উপরে। ব্যক্তিগত মত হচ্ছে যে এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেসে আমি মনে করি দেখানো উচিত, কারণ আমরা এতটাই অবক্ষয় হয়ে গেছে যে এই ভয়াবহতাটা না দেখালে আমাদের ভেতরে বোধও জাগ্রত হচ্ছে না। আমরা দেখি বলে, যদিও আমি বলি আমি সাংবাদিকতার ছাত্র হিসেবেও আমি পাঠ থেকেই জানি যে এটা দেখানো উচিত না, কিন্তু আমি উচিত না হলে মানুষকে জাগাবো কিভাবে? মানুষের মধ্যে পরিবর্তনের জন্য যে যন্ত্রণাটা সৃষ্টি করা দরকার সেটা কিভাবে হবে? মুখের বর্ণনায় অসম্ভব না, কিন্তু ভেরি ডিফিকাল্ট। সো আমার যেটা মনে হয় যে আমরা যদি এই জিনিসগুলি সাময়িকভাবে দেখিয়ে, আমরা যদি প্রিভেন্টিভ আরো প্রচারণা, যেটা আপা বলছিলেন, যেটা সরকারের কর্তব্য আছে, মিডিয়ার দায়িত্ব আছে, পুলিশেরও দায়িত্ব আছে, ফ্যামিলির দায়িত্ব আছে, স্কুলের দায়িত্ব আছে। যেমন ধরেন আমি ভারতে একটা রেগুলার কেস দেখেছিলাম টেলিভিশনে, যে একটা বাচ্চা তার স্কুলের একটা ফ্যামিলি নিয়ে লিখতে গিয়ে তার একটা রিয়েল স্টোরি লিখেছিল, তার বাবা মা কিভাবে অত্যাচার করে। এখন এই স্টোরিটার পর ওই স্কুলের শিক্ষকের উদ্যোগে কিন্তু ওই বাবা মায়ের কে পুলিশ ধরে এবং অ্যাকশন হয় এবং শেষ পর্যন্ত সমাধান হয়। তো এইরকম আমাদের যে প্রোঅ্যাক্টিভ স্কুল, কেয়ারিং ফ্যামিলি, কেয়ারিং কমিউনিটি, কেয়ারিং পুলিশ, মানে এটা একটা সামগ্রিক উদ্যোগ। এই যে জাতীয় সচেতনতা, এই যে আমাদের মিলিত প্রয়াস, এটার জন্য সকলকে কাজ করতে হবে, রাষ্ট্রকে তো প্রাইমারিলি এর দায়িত্ব নিতে হবে। চাইল্ড এগেইনস্ট ভায়োলেন্স, আপনারা কি ধরনের ঘটনাগুলো পান এবং আপনারা কিভাবে ডিল করেন? আইনের প্রয়োগ নিয়ে কথা আছে, আইনের কার্যকর প্রয়োগ আসলে কতটা হচ্ছে?
আমি আমার ভিকটিম সাপোর্টের প্রেক্ষিতে আমি বলবো যে আমার কাছে যে ভিকটিমগুলো আসে এটা মাইনর ভিকটিম, তার মধ্যে হচ্ছে বিলো 8 হচ্ছে ছেলে ভিকটিম, আবার 18 বিলো হচ্ছে মেয়ে ভিকটিম। তার মধ্যে আমার ফিজিক্যাল টর্চারের ভিকটিম আসে, তার মধ্যে গৃহকর্মী বেশি অনেক। তা আমি ঢুকে গেলাম যে দেখি একটা বাচ্চা তার মা পেটের দায়ে বা ফিনান্সিয়াল সাপোর্টের জন্য বাচ্চাটাকে দিল। বাচ্চাটার সাইকোলজি কেউ বুঝলো না। একটা গ্রামের সে অজপরা গায়ের বাচ্চা এসে ঢাকা শহরে বন্দী হয়ে থাকলো, সে ভালো খাবার পাচ্ছে, শোয়ার জায়গায় পাচ্ছে, হয়তো টিভি দেখতে পাচ্ছে, কিন্তু তার যে সাইকোলজি সে তো এটা চায় না, সে বন্দি খাঁচার মধ্যে থাকতে চায় না। এখন বাড়িয়ালি অথবা বাড়িওয়ালা আদর দিচ্ছে, থাকো থাকো, সে একসময় রিভোল্ট করে ফেলে যে না আমি তার সাইকোলজি কিন্তু কেউ বুঝতে পারছে না। তখন তাকে মেন্টাল থ্রেট দেওয়া শুরু করে, ও বলে আমি থাকবো না, সে পালানোর রাস্তা খোঁজা শুরু করে। তারপর তার উপর ফিজিক্যাল টর্চার আসে। আসলে দেখেন তার ভাতেরও অভাব নেই, কাপড়েরও অভাব নেই, ভালো থাকা খাওয়ারও অভাব নেই, অভাব হচ্ছে তার মন তো টিকছে না। এদিক দিয়ে বাচ্চাটাকে সাইকোলজিক্যালি হিউমিলেট করে কি যে দেখো তোমার মা কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, তুমি না থাকলে তোমার মাকে ধরে নিয়ে আসবো, এটা হচ্ছে। তারপর ফিজিক্যাল টর্চারের পার্টটা তো জানেন আপনারা যে সবার সাইকোলজি এক না, কোনো ফ্যামিলি মেম্বার্স তার বাচ্চার উপর টর্চার করে, যেটা আমার ভাইয়া বললেন যেটা আসলে ইনহিউম্যান। যে বাচ্চাটা ছোটবেলায় টর্চার্ড হচ্ছে বা সাইকোলজিক্যালি হিউমিলেট হচ্ছে অথবা সেক্সুয়ালি হ্যারাস হচ্ছে, তার ভবিষ্যৎ খুবই, এবং তার মধ্যে একটা রিফ্লেকশন হতে থাকে এবং পরবর্তীতে সে কিন্তু নিউরোসিস পেশেন্ট হয়ে যায় এবং তার সাইকোলজি আরো খারাপ পর্যায়ে চলে যায়। এবং আমাদের কাছে যে মেয়েরা আসতেছে যে অল্প বয়সে প্রেম করছে, বয়ফ্রেন্ডের সঙ্গে চলে যাচ্ছে, তারপর হয়তো বয়ফ্রেন্ড তাকে মোটিভেট করে, তাকে দিয়ে মাইনর বিলো 18 তাকে অবৈধ ব্যবসা করা হচ্ছে, কিন্তু সে ওখানে ইউজড হয়ে দেখে যে আমার তো ফেরানোর পথ নাই। যখন পুলিশ এমনও কাজ করছে, আমাকে বিভিন্ন পুলিশ স্টেশনের ওসি সাহেবরা বলেন যে স্যার মেয়েটা এত ভালো ফ্যামিলির, তার ভবিষ্যৎ আছে, মেয়েটা মাইনর, আমরা ক্লায়েন্ট সহ তাকে পেয়েছি, কি করব, একে কিন্তু চালান করা যাবে না। দেখেন পুলিশ অনেক ছোট ছোট মানবিক কাজগুলো করে, কি করবেন, আমার অর্ডার আছে যে আমি এইরকম মানে ভিকটিম রাখবো না। আমি স্যারকে না বলে ওই ওসির সাথে আমি লিয়াজও করি এবং আমার অফিসের অন্য স্টাফকে আমি বুঝাই না যে সে এই ভিকটিম। কারণ একটু কথা যদি এদিক ওদিক হয়, জানাজানি হলে সে মানে খুব খারাপ লাগবে, তারও তো একটা ভয় ভীতি আছে, লজ্জা আছে। তখন আমি তার লিগ্যাল গার্ডিয়ান এবং গার্ডিয়ানের মধ্যে তার বাবা, ভাই, মা, খালা, নানি, দাদি, মানে এগুলো হচ্ছে খুব কাছের লোক, হ্যাঁ, একটা মেয়েকে বুঝতে পারে, তাদেরকে ডেকে আমি এমনভাবে বুঝাই দেই, মেয়েটাকে এমনভাবে কাউন্সিলিং করি যেন তার ভবিষ্যৎ, তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। এই ছোট্ট ছোট্ট পার্টগুলো আমরা কাজ করছি, যেটা হয়তো আপনারা জানেন না। তাই এখন আমি শুধু যদি ব্লেমে দেন যে পুলিশ ইনভেস্টিগেশন করে না, আবার এটা না, এটা সবার, যেমন আমার সন্তান আমার ঘরে হিউমিলেটেড, যেটা যে বললাম যে বাচ্চাকে মারে, তো এগুলো আমাদের চিন্তা করতে হবে। বাচ্চা তো বাচ্চার মতোই আচরণ করবে, আমি সবসময় তাকে মেন্টাল প্রেসারে রাখবো। আপনার যে ক্যাপাসিটি, আপনার মানে আপনাদের বা এই টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর যে ক্যাপাসিটি টু কি বলে এনকাউন্টার অর কনফ্রন্ট দিস প্রবলেম, মেনেসিং প্রবলেম, শিশুদেরকে রক্ষা করা, বাঁচানো, এই মানে চূড়ান্ত কনসিকুয়েন্সে চলে যাওয়া, পিটিয়ে মেরে ফেলা, সেখানে আপনারা যে এটাকে ফাইট করার ক্যাপাসিটি কতটুকু আছে? আমাদের তো অবশ্যই লিমিটেশনস আছে। আপনারা রেশিও যদি দেখেন পুলিশের যে 1200:1, এটা একটা পার্ট। তারপর যদি বলেন যে কুইক রেসপন্স, যেটা ভাই বললেন, যে এই ঢাকা শহরের মধ্যে যদি কোথাও একটা, আমি ব্যক্তিগতভাবে যে ইনফরমেশন পাই, আমার একটা কুইক রেসপন্স টিম আছে, আমাকে ওই ডেস্টিনেশনে পৌঁছতে কত সময় লাগবে, তারপর যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম, গাড়ি ঘোড়ার প্রবলেম, যে বিট পুলিশিংটা চালু হলো, স্ট্যাবলিশ হলো, এটা বোধহয় একটু ইমপ্রুভ করবে নাকি? এটা আমরা খুব ভবিষ্যৎ খুব ভালো দেখছি যদি সবাই সর্বসম্মতিক্রমে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেন, এবং আমাদের পুলিশ কমিশনার স্যার এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, যদি সবাই আমরা সাপোর্ট দেই একদম সমাজের, পরিবারের, তাহলে ওই সঙ্গে একটু বলতে চাই যে এই যে ভিকটিম সাপোর্ট সেন্টার, এখানে কিন্তু পুলিশ একা না, কিন্তু মহিলা পুলিশের সঙ্গে 12টা না কয়টা এনজিও আমরা সবাই কাজ করি দিন। কিন্তু আমি পুলিশ রিফর্ম প্রজেক্টও আছি, যেটা এইটার যার আন্ডারে এটা, আর সেখানে আমাদের লয়ার কিন্তু প্রতি মঙ্গলবার তাদেরকে সাপোর্ট দিচ্ছে, রেস্কিউ করে এনে তাদেরকে সেখানে দিচ্ছে, শুক্রবার দিন কোনো রেস্কিউ করা, সেই পার্টনারশিপে কিন্তু কাজটা হচ্ছে। কিন্তু সব জায়গায় তো না। আমি দেখেন শিশু আইনে বলা আছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে একটা করে ডেস্ক হবে, সেটা নাই, নারীদের জন্য আলাদা ইয়ে থাকবে। এখন যদি বলবে যে হ্যাঁ আমাদের তো অফিসার দেওয়া আছে, কিন্তু আপনি যান যে কোনো সময়, আপনি যে
খোঁজেন, দেখবেন তারা ওভারবার্ডেন, সত্যি কথা, এবং তারা ওইখানে নেই। তাদের ট্রেনিং হওয়া দরকার কিভাবে বাচ্চাটাকে হ্যান্ডেল করবে। যদি হয় তাহলে কালকে কি করে জেলে গেল বাচ্চাটা, তার তো জেলে যাওয়ার কথা। অত ইস্যুটা আমাদের সিস্টেম আছে, কিন্তু এটা আমাদের পরিচালিত হচ্ছে না। দ্রুত আমাদের পুলিশে নারী সংখ্যা বাড়ানো দরকার। কারণ ওই যে একটা পুরুষকে সেন্সিটাইজ করে যে সাপোর্টটা পাবেন আপনি, একজন নারী কর্মকর্তাকে আর সেন্সিটাইজ করতে হবে না। কিন্তু এই কাজগুলির জন্য তারা বাই বার্থ তারা ইকুইপড। তারপর ট্রেনিং আমি বলছি যে যতক্ষণ পুলিশে নারীর সংখ্যা না হবে, বেশি না হবে, থানা নারী বান্ধব হবে না। কারণ একজন নারী, দুইজন নারী দিয়ে একটা নারী বান্ধব পরিবেশ তৈরি করা যায় না। আমি একমত না, কারণ আমি নিজে কিন্তু এই কথাটা আমরা যখন আগে বার্গেনিং করতাম, কিন্তু আমি নিজে দেখেছি এই ভিকটিম সাপোর্ট সেন্টারে নতুন পোস্টিং হয়ে একটা আশা, একজন নারী কনস্টেবল, এবং শুক্রবার দিন যে ব্যবহার, মানে সে একেবারে সেন্সিটাইজ ছিল না, ঢুকতেই দিবে না, এই করবে আমি ট্রেনিং এর পক্ষের লোক। আমি বলছি যে আমাদের নারী পুলিশের সংখ্যা বাড়ানো হবে। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে যদি 1 মিনিট করে তিনজনে বলেন। ফরিদাসমিন, আপনি বলেন যে মানে আমরা আমাদের হাতে আইন আছে, বলে যে 2013 আইন, সুন্দর শিশু বান্ধব, শিশুদেরকে প্রোটেক্ট করার জন্য সুন্দর আইন আছে। এটার কার্যকারিতা কতটা আছে সেটা পরে, কিন্তু জেনারেলি আবার ওই প্রসঙ্গে আসতে চাই যে এত কিছু থাকার পরেও মানুষ, এই যে পূর্ণবয়স্ক মানুষ, এই সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে মানুষ এত বিভৎস, এত ভয়ঙ্কর। তা তো জানে যে আইনের ভয় আছে, তাদেরকে বিচার ধরা পড়লে তাদেরকে এরকম হবে, হ্যাঁ, তাদের জেল হতে পারে, ফাঁসি হতে পারে, তারপরেও কেন মানুষ এরকম? আপনার দৃষ্টিভঙ্গি, মানে বিচারে কি? মানুষের যে ভিতরের একটা কোর জিনিস থাকে না অন্তরের মধ্যে, যে মানুষের চাওয়া পাওয়ার মধ্যে এমন একটা ইমব্যালেন্স, তার টার্গেটকে সে কি চায় সেটাই আইডেন্টিফাই করতে পারে না। এবং আমি জানি না এই যে বনশ্রীর ঘটনায় কি হচ্ছে, যে এটা একটা আগের ঘটনাগুলো আপনি দেখেন, একটা মোবাইল চুরির জন্য 2টা ছেলেকে কিভাবে মারা হলো, রাজীবকে কিভাবে হত্যা করা হলো। ওটাই বলছি যে মানুষ ইমব্যালেন্সড, যে সবাই শুধু অল্প পরিশ্রমে তার টার্গেটে যেতে চায়, তার অল্প ত্যাগে সে টার্গেটে যেতে চাচ্ছে, এবং সব কিছুর মূলে হচ্ছে অর্থ সম্পদ বৃত্ত। সেটা হচ্ছে চুরি করে, স্ন্যাচিং করে, অথবা পারিবারিকভাবে জমি সংক্রান্ত, সব কিছুর মূলে ঘুরে হচ্ছে অর্থনীতি। অর্থনীতির চাকা এদিক ওদিক হলেই তার প্রত্যাশা এবং প্রাপ্তির গন্ডগোল বাঁধে, তখনই সে কাউকে অ্যাটাক করার চেষ্টা করে। যেমন ভাই ভাইয়ের সন্তানকে মারছে, মা শিশুকে মারছে, অথবা আর একটা ফ্রেন্ড তার আরেক ফ্রেন্ডকে, একটা এর আগে আমি বলে দিলাম যে মোবাইলের জন্য তাকে ওই বন্ধুরা মিলে বুদ্ধি করে তাকে হত্যা করে তার যে কাজটা করছে। এবং সব কিছুর মূলে হচ্ছে আপনার মানুষের টার্গেটের ইমব্যালেন্স এবং এই সামাজিক হলাহল। ওই যে এইটাও কিন্তু ওই বিকজ অফ দি ট্রানজিশন, আমাদের ইকোনমির একটা স্তর থেকে আমরা আরেকটা স্তরে যাচ্ছি। এবং আমি আপার সাথে একমত যে আমাদের এই ট্রানজিশনটাকে স্কুইজ করতে হবে, খুব দ্রুত করতে হবে, যাতে আমরা 2013 সালের আইন বলেন, যাই বলেন, এগুলি হচ্ছে ওই 2013 সালের আইনটা হচ্ছে আমাদের নতুন মূল্যবোধের আইনি প্রকাশ, শিশুদের ক্ষেত্রে আর কি, সেক্ষেত্রেই বলছি। তো ওই জায়গাটাতে আমাদেরকে দ্রুত যেতে হবে। এই জন্য মিডিয়ার ভূমিকা, সিভিল সোসাইটির ভূমিকা, রাষ্ট্রের ভূমিকা তো অবশ্যই শীর্ষে, পুলিশের ভূমিকা। এবং আমি কিন্তু এখন খেয়াল করি যে ব্যাপারে সচেতনতাটা বাড়ছে, পুলিশের সাথে ডায়ালগ হচ্ছে। ডায়ালগ কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এই ডায়ালগ আগে ছিল না। পুলিশ কখনো মনে করতো না যে সিভিল সোসাইটির সাথে ইন্টারেক্ট করতে হবে। এখন কিন্তু সকলেই সকলের প্রয়োজন অনুভব করছে। এটা ইট ইজ এ গুড স্টার্ট, কিন্তু এটাকে ভীষণ স্পিড আপ করতে হবে। আমি যেটা মনে করি যে আমরা যেটা হয়তো কিছু কাজ করছি যেখানে, সেই ধরনের বিষয়গুলা, যেমন ধরেন মিরপুরে জেনেভা ক্যাম্পের এখানে কিন্তু 2টা গ্রুপ, একটা শিশুদেরকে নিয়ে, শিশু ছেলে মেয়েরা মিলে তারা একটা কমিটি করছে। সেখানে কিন্তু তারা 3-4টা কাজ করছে। বাল্যবিবাহ বন্ধ করছে, ইপটিজিং অথবা উত্তক্তকরণ বন্ধ করছে। তারা কোনো একটা ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করে জানাচ্ছে, আমরা তাকে রেস্কিউ করে নিয়ে আসছি। এইটা একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো যারা একেবারে ওখানকার পুলিশের ইয়ের থেকে আরম্ভ করে ওখানকার চেয়ারম্যান মেম্বার, শহর কেন্দ্রিক কি শুধু নাকি না গ্রামে, আপনি মানিকগঞ্জে দেখুন, এটা আমি না, এরকম অনেক শিশু অধিকার ফোরামের ওই যদি ধরেন আপনি, আমরা যারা মেম্বার, তারপর অন্যান্য জায়গার, এবং সেখানে কিন্তু আমি বলবো কিছু ইন্টারন্যাশনাল এনজিও যারা আছে সেখানে, সেভ দ্য চিলড্রেন, প্ল্যান, ইউনিসেফ,
এদের মাধ্যমে এদের সঙ্গে নিয়ে সরকারের কিছু কিছু জায়গায় কিন্তু প্রতিরোধমূলক অনেকগুলো কাজ হয়েছে এবং সেখানে দেখবেন অপরাধটা অনেক কম। এবং দেখবেন এমন জায়গায় এই যে বিয়ে বন্ধের জন্য আমাদের টিএনও সাহেবরা, লোকাল ওসিরা, তারা কিন্তু সুন্দর মোবাইল কোর্ট থেকে আরম্ভ সব। অতএব এই ধরনের গুড প্র্যাকটিসগুলোকে রিপ্লিকেশন করা, তার সঙ্গে ঘরের ভিতরে নারী বান্ধব পরিবেশ যে সমস্ত আইনগুলো, আমাদের অনেকগুলো আইন আছে, আইনের প্রয়োগ, আমি আইনজীবী হিসেবে আমি এটা বলছি, আইনের প্রয়োগটাকে যদি ঠিক মতো করা যায়, অপরাধের কিছু কিছু শাস্তি দেয়, তাহলে অপরাধটা কমে আসবে। তার সঙ্গে এই যে এটাকে সামাজিক মানুষদের কিভাবে সচেতন করবেন আছে, তারা শিখ, মেন্টালি শিখ। আমার কাছে যে চাইল্ড মোলেস্টেশনের যে ইনফরমেশনগুলো আসে, বাচ্চা একটা মেয়ে, তাকে অ্যাবাভ 40 একটা লোক তাকে সেক্সুয়ালি হ্যারাস করছে, ইভেন বাবা কর্তৃক মেয়ে সেক্সুয়ালি হ্যারাস, এবং মেয়ে 22 ধরে জবানবন্দি দিয়েছে। তখন আমি বাবাকে ডেকে আনলাম, দেখলাম হি ইজ সিক। আমাদের অফিসে আমি আমার তো শেল্টারে অনেক সাইকোলজিক্যালি সিক বলে সেই কাজগুলো করতে পারে। তার মধ্যে এই যে পারভার্সন, স্যাডিজম ঢুকতেছে, এগুলো কিন্তু আমরা দেখি না, ভিডিও ফুটেজ দেখা, এই সমস্ত দেখা। তো আজকে আসলে এই আলোচনা আরো অনেক লম্বা করতে পারলে হয়তো ভালো হতো। তো ধন্যবাদ ফরিদা ইয়াসমিন, ডেপুটি কমিশনার ডিএমপি, অ্যাডভোকেট সালমা আলী, ধন্যবাদ আপনাকে, এবং জনাব নাঈম ইসলাম খান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। শিশুদের ভবিষ্যৎ, নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সবারই সচেতন হওয়া দরকার। সেই প্রত্যাশায় রাখছি এই নিষ্ঠুরতা, এই বর্বরতা, এই নির্দয় আচরণ যাতে আর না হয়, বন্ধ হয়, আইনের সঠিক প্রয়োগ হয়, সবাই মিলে সহযোগিতার মাধ্যমে তাদেরকে আমরা একটু নিরাপদ পরিবেশ যাতে গড়ে তুলতে পারি, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।